ঐকমত্য কমিশনের সাথে তৃতীয় দফায় বিএনপির সংলাপ। দেশ গঠনে রাজনীতিবিদদের পাশাপাশি শিক্ষক, চিকিৎসক ও প্রকৌশলীদেরও ভূমিকা চান তারেক রহমান। সরকারের কাজ আছে ঠিক, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে হবে শিক্ষকদের। 90%-এর কাছাকাছি অংশ চিকিৎসক বা ফিজিশিয়ান যারা তারা জড়িত আছেন, কাজে তাদেরকে এখানে ভূমিকা রাখতে হবে। রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। কাতারে আর্থনা সামিটে বললেন প্রধান উপদেষ্টা। প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান। মারামারির জেরে সিটি এবং ঢাকা কলেজ দুদিন বন্ধ ঘোষণা। প্রায় 5 ঘন্টা থেমে থেমে সড়কে ধাওয়া পাল্টা ধাওয়া। তখন আমরা বাইরের পুলিশ আমার ভাইস প্রিন্সিপাল সরকার আমার সিটি কলেজ যেমন আমাদের উপর আইসা আক্রমণ করতেছে, পুলিশ কেন বাধা দিতেছে না? আমাদের ঢাকা কলেজ আর সিটি কলেজ নিয়ে ঝামেলা, তার মাঝখানে পুলিশ আমাদেরকে মারছে। খুনের চেয়ে বড় অপরাধ গুম। সরকারের অগ্রাধিকার এসব অপরাধের বিচার বললেন আইন উপদেষ্টা। চাংখারপুলে গণহত্যা মামলায় চার্জশিট 25 মে। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। জাতীয় ঐকমত্য কমিশনের 691টি সুপারিশের মধ্যে 73টিতে আপত্তি বিএনপির। 5 শতাধিক প্রস্তাবে আছে সমর্থন। এছাড়া বাকি প্রস্তাবগুলোতে নিজেদের মতামত দিয়েছে দলটি। ঐকমত্য কমিশনের সাথে 3 দিনের বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, মে মাসের মাঝামাঝি থেকে আরেক দফায় শুরু হবে রাজনৈতিক দলের সাথে বৈঠক। তৃতীয় দিনের মতো ঐক্যমত্য কমিশনে বিএনপির প্রতিনিধি দল 5 সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে 2 দফার যুক্তি তর্ক শেষে মঙ্গলবার উভয় পক্ষের চেষ্টা ছিল ঐক্যমতে পৌঁছানোর। স্পিডশিট বাদ দিয়ে তাই আলোচনা হয় সংস্কার সংক্রান্ত নানা সুপারিশ আর বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। দিনভর বৈঠকে 5 সংস্কার কমিশনের 691 প্রস্তাবের 73টি নিয়ে আপত্তি জানায় বিএনপি। সমর্থন দেয় 5 শতাধিক সুপারিশে। এছাড়া কিছু বিষয়ে দলীয় মতামত ও নতুন করে প্রস্তাব দেয় বিএনপি। সবচেয়ে বেশি আপত্তি আসে সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশ নিয়ে। দেশের নাম পরিবর্তন, ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, সংসদের মেয়াদ 4 বছর করার বিরুদ্ধে অনড় দলটি। ওখানে ধর্মনিরপেক্ষতা আছে, এটার বিরুদ্ধে আমরা। নতুন করে যে বহুত্ববাদ প্রস্তাব করা হয়েছে সেটার বিরুদ্ধে আমরা সেই আর্টিকেলগুলো রিপ্লেস করা হোক, এটার সাথে একমত। কিন্তু কি দিয়ে রিপ্লেস করা হবে সেটা বলেছি যে 5ম সংশোধনীতে গৃহীত, অর্থাৎ 5ম সংশোধনীর পূর্ববর্তী অবস্থার যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আছে ওগুলো রিপ্লেস করা হোক। তো ওনারা মোটামুটি রাজি হয়েছেন, তবে ওনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। এছাড়া আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ 3 বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতির নিয়োগ চায় বিএনপি। অসাংবিধানিক ও আইনসিদ্ধ নয় এমন সিদ্ধান্ত না নিতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র মোস্ট যেন চিফ জাস্টিস হন। তা আমাদের প্রস্তাব হয়েছে যে রাষ্ট্রের মধ্যে কিছু অসঙ্গতি আগে দেখা গিয়েছে, সর্বক্ষেত্রে যদি আমরা ফিক্স করে দিই, কোনো অপশন যদি না থাকে ভবিষ্যতে, যেহেতু আমরা জুডিশিয়ারির ফুল ইন্ডিপেন্ডেন্সটা এনশিওর করতে চাই, সেই ক্ষেত্রে সিনিয়র মোস্ট অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মধ্যে কমসে কম 2 থেকে 3 জন যেন এই অপশনের মধ্যে থাকে। এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের সাথে সুপারিশ নিয়ে আলোচনা করেছে 15টি দল। মে মাসের মাঝামাঝিতে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করার কথা জানান কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ। অনেক রাজনৈতিক দলের সাথে আলোচনা আমরা অনেক জায়গায় ঐকমত্যের জায়গায় বা সামঞ্জস্যের ক্ষেত্রে আসছি, কোথাও কোথাও ভিন্নমত আছে, সেটাই স্বাভাবিক, এবং এতে বিএনপিও ভিন্ন নয়। প্রাথমিক পর্যায়ের আলোচনা এখন অব্যাহত আছে। এগুলোর ভিত্তিতে আমরা আশা করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনায় মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রসর হতে পারবো। সেই আলোচনা শেষে তৈরি করা হবে জুলাই চার্টার। সর্বদলীয় বৈঠকে সেখানেই স্বাক্ষর করার কথা কমিশনের মতামত দেওয়া রাজনৈতিক দলগুলোর। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশ গঠনে রাজনীতিকদের পাশাপাশি শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পেশার মানুষদের ভূমিকা চাইলেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরবঙ্গের 3 জেলায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় তিনি কথা জানান। চরাঞ্চলের শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর আশ্বাস দেন তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালার শুরুতেই তৃণমূলের নেতারা তুলে ধরেন নানা পরিকল্পনা, প্রত্যাশার কথা। এ সময় তারেক রহমান বলেন, রাজনীতিবিদদের বাইরেও দেশ জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাই তাদের জন্য উচ্চকক্ষ গঠনের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শিক্ষা ব্যবস্থাকে যখন মোটামুটি আমরা সুন্দর করে গড়ে তুলতে পারবো, এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে যখন মোটামুটি ভাবে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারবো, এই দেশের নারীদের ক্ষমতা উন্নয়ন বা এম্পাওয়ারমেন্ট যখন আমরা করতে পারবো, কম বেশি বেকারদের কর্মসংস্থানের সমাধান আমরা করতে সক্ষম হব, এইভাবে আরো প্রয়োজনীয় কাজগুলো মোটামুটি ভাবে যখন একটি ভিত্তির উপর আমরা করাতে পারবো, তখনই আমরা বলতে পারবো টেক ব্যাক বাংলাদেশ কিছুটা হলেও বাস্তবায়ন ঘটছে। তারেক রহমান বলেন, উত্তরাঞ্চলের চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, বেহাল শিক্ষা, স্বাস্থ্য খাত। তাই এসব বিষয়কে ঢেলে সাজানো হবে বলে উল্লেখ করেন তিনি। যদি 31 দফা বাস্তবায়ন না করি, তাহলে আপনার যে গত 15 বছর ধরেন, 15 বছরকেই যদি আমরা ধরি, 15 বছরের যে আপনার ত্যাগ, 15 বছর যে আপনার উপরে অত্যাচার, নির্যাতন, যে কষ্ট, সকল কিছু বৃথা হয়ে যাবে। শুধু লালমনিরহাট, শুধু কুড়িগ্রাম, শুধু গাইবান্ধা নয়, বাংলাদেশের 64টি জেলার আমার প্রতিটি নেতাকর্মীর কষ্ট বৃথা হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তারেক রহমান। দেশের জন্য ভালো কিছু করার মাধ্যমে। রাকিব সরকার, যমুনা নিউজ। আর্থনা সামিটে আগামীর পৃথিবীকে বদলে দিতে সামাজিক ব্যবসা এবং আর্থিক অন্তর্ভুক্তির মডেল উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত সামিটে বৈশ্বিক সংকট, জলবায়ু পরিবর্তন এবং তরুণদের ভূমিকা নিয়েও কথা বলেন বাংলাদেশ সরকারের প্রধান। মধ্যপ্রাচ্যের বুকে জলবায়ু ও সামাজিক ন্যায় বিচার নিয়ে বিশ্বের অন্যতম বড় প্ল্যাটফর্ম আর্থনা সামিট। আর সেই মঞ্চে বক্তৃতা দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিটে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে একটি ঐতিহাসিক যুব নেতৃত্বাধীন গণজাগরণ ঘটে। বৈষম্যের বিরুদ্ধে শুরু হওয়া প্রতিবাদ পরিণত হয় ন্যায় বিচার, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জাতীয় আন্দোলনে। আজকের বাংলাদেশের তরুণরাই সমাজের ইতিবাচক পরিবর্তনের মূল চালক। অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়তে মানবতার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, দারিদ্র্য গরিবরা সৃষ্টি করেনি, এটি একটি ত্রুটিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থার ফল। সামাজিক ব্যবসা ও আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে এই ফাঁদ থেকে বের হওয়া সম্ভব। এ সময় রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তাদের প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বৈঠক করেন কাতারের আমিরের মা শেখ মোজা বিনতে নাসেরের সাথে। এছাড়া বৈঠক হয় কাতার ফর ফান্ড ডেভেলপমেন্টের চেয়ারপারসন শেখ থানি বিন হামাদ বিন খলিফা আল থানির সাথে। এদিকে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরেদা আল কাবির সাথেও বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান। কাতারে আর্থনা সামিট চলাকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের জানান, বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে কাতার। বলেন, আগামী 2 মাসের মধ্যে সেনা সদস্য পাঠানো সম্ভব। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে। এটা পার্মানেন্টলি প্রতি 3 বছর পর এই যে একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরো বেড়ে 1600 বা আরো বেশি করা যায়। শফিকুল আলম আরও জানান, বিগত সরকার কাতারের পাওনা শোধ করেনি।
তবে বর্তমান সরকার কাতারের কাছে দেনা থাকা $37 মিলিয়ন পরিশোধ করবে। কয়েকশো মিলিয়ন ডলার কাতারের দেনা তারা দেননি। আমাদের গভর্নমেন্ট এসে পুরো টাকাটা দেওয়ার আমরা মুভ নিয়েছি। এখন বোধহয় $37 মিলিয়ন আছে। কালকে বা এই সপ্তাহের মধ্যে পুরো টাকাটা পে অফ করা হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ। নতুন বাংলাদেশে গত 8 মাসে অর্থনীতি, আইন, বিচার সহ সবকিছু ঠিক করার চেষ্টা চলছে, আর এজন্য সংস্কার কমিশন গঠন করে বিভিন্ন পলিসি ঠিক হচ্ছে, আর সেগুলো বাস্তবায়ন এবং সব প্রক্রিয়া শেষ করেই নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার কাতারের দোহায় ডক্টর ইউনূসের সম্মানে আয়োজিত এক ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি, আর সেখানেই ডক্টর ইউনূস বলেন, অর্থনৈতিক দিক বিবেচনায় বাংলাদেশে উন্নতি করার অনেক খাত রয়েছে। অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি দুর্বৃত্তায়ন দূর করার প্রত্যয়ের কথাও জানান প্রধান উপদেষ্টা। ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান তিনি। বলেন, এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করবে সরকার। You don't have to bring people from Bangladesh to work for your factory in some other country. You build the factory where people are, and you provide all the support to make that happen. So that's our efforts right now. We want to build that economy and clean up the whole system, and that's where we are. And we need your attention. Just look at examine what this is all about. Varieties of things can happen. এক সপ্তাহের বিরতিতে ফের মুখোমুখি সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ আর সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে প্রায় 5 ঘন্টা ধরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এই ঘটনায় শিক্ষার্থী, পুলিশ সহ অর্ধ শতাধিক আহত হয়েছেন। বিকেল পর্যন্ত সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিরাজ করে থমথমে পরিস্থিতি। এদিকে সংঘর্ষের ঘটনায় বুধ এবং বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা ও সিটি কলেজ। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা কয়েকদিন পরপর তুচ্ছ ঘটনা সহ নানা ইস্যুতে সংঘর্ষে জড়ায়। মঙ্গলবারও তেমনই এক ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় দুই পক্ষের বিরোধ। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা 11:30টার দিকে সিটি কলেজে হামলা চালায় একদল শিক্ষার্থী। এতে কলেজটির কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। ভুক্তভোগীদের অভিযোগ, ঢাকা কলেজের শিক্ষার্থীরাই হামলা চালিয়েছে। পরে তারা ঢাকা কলেজের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। আমাদের ঢাকা কলেজ আর সিটি কলেজ নিয়ে ঝামেলা, তার মাঝখানে পুলিশ আমাদেরকে মারছে, আমাদের দুইজনে পা ভাঙছে। এদিকটা পুরো পা দিয়ে ফাইনাল হইছে, আলটা পোলা পুরো মাথার ঘুমায় চেঞ্জ করে লইছে ভাই। ডিসির পোলা ভাই দেন তখন আমরা বাইরে পুলিশ আমগর মান আমার ভাইস প্রিন্সিপাল সহকারে মারছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমাদের প্রচুর পরিমাণে ইট পাটকেল মারছে। এই মারার কারণে আমাদেরকে তো অনেক পুলিশ সদস্য আমরা সহ আমরা কিন্তু আহত হয়েছি। তারপরে আমরা চিন্তা করলাম দেখি ওদেরকে ঠেলানো যায় কিনা। একটা পর্যায়ে আমরা টিয়ারশেলও মারতে বাধ্য হয়েছি যে ডিসপার্স করার জন্য। তাছাড়া আমাদের উপর প্রচুর পরিমাণে বৃষ্টির মতো ইট মারতেছিল। এই অবস্থা এখন স্বাভাবিক। দুপুর 2টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে আবারও সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হন। এ সময় পুলিশের প্রতিরোধ ভেঙে দুই কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি সংঘর্ষে জড়ায়। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে পুলিশ। আমরা কালকে স্পষ্টভাবে বলেছি, 24 ঘন্টার ভিতরে যদি তাকে গ্রেপ্তার না করা হয়, ঢাকা কলেজের ছেলেরা বসে থাকবে না। আমরা ধরে দিয়ে এসেছি, আমরা সিটি কলেজ পর্যন্ত গেছি, আমাদের পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড বোম, লাঠি চার্জ করে আমাদের এখানে ফেটে দিয়েছে। ওনারা রাস্তায় গলায় কেন মারবে, এই অধিকার ওদেরকে দিয়েছে। সিটি কলেজ যেমন আমাদের উপর আইসা আক্রমণ করতেছে, পুলিশ কেন বাধা দিতেছে না। অনার্স লেভেলের একজন স্টুডেন্টকে ওরা সায়েন্স ল্যাব থেকে বাসায় যাচ্ছিল, সায়েন্স ল্যাবে আটকে ওরা গুরুতর আহত করছে। কলেজ দুটির কর্তৃপক্ষ বলছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। আগামীতে এ ধরনের ঘটনা এড়াতে বৈঠক করা হবে। আমরা সিটি কলেজে ফোন করেছি, সিটি কলেজ প্রশাসনকে বলেছি বসতে। আইডিয়াল কলেজের প্রিন্সিপাল, আমরা প্রশাসনের যারা আছি তাদের সাথে বসে এটা কিভাবে সমাধান করা যায় আমরা
আলাপ আলোচনা করব। আমাদের অনেক শিক্ষার্থী হয়েছে, প্রায় 20-25 জন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে। ঢাকা কলেজের শিক্ষকদের সাথে কথা বলেছি, তারাও বলেছে যে তারা তাদের স্টুডেন্ট কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হবে না, গন্ডগোল করবে না। নগরীর প্রাণকেন্দ্রের এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মাঝে বিরোধ দীর্ঘদিনের, এতে প্রায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বুধবার সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানানো সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেট থেকে এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। কুয়েট শিক্ষার্থীদের সাথে মিল রেখে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতীকী অনশন পালনের আহ্বানও জানান তারা। কুয়েট ভিসিকে পদত্যাগের জন্য দুপুর 12টা পর্যন্ত সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা। আর কেন্দ্রীয় কমিটির কার্যক্রম হিসেবে বুধবার বিকেল 3টায় রাজুর পাদদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেয়া হয়। এর আগে রাত 10টার দিকে টিএসসি থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ অবরোধ করেন তারা। কুয়েটের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে দেন স্লোগান। কর্মসূচি ঘোষণা করে রাত 12টার কিছু পরে শাহবাগ সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। গেল 18ই ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার পর থেকেই অচলাবস্থা বিরাজ করছে। একমাত্র দফা, এক দাবি, কুয়েট ভিসি মাসুদকে পদত্যাগ করতে হবে। ক্লাস বর্জন, প্রতীকী অনশন অবস্থান কর্মসূচি এবং সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং আমাদের ঢাকা সেন্ট্রাল কর্মসূচির আদিবাসীদের পাদদেশে বিকাল 3 ঘটিকায় অনুষ্ঠিত হবে। গুম মানবাধিকার লঙ্ঘনের অপরাধের বিচার এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, গুম হত্যার থেকেও ভয়ানক অপরাধ, তাই এই অপরাধের বিচার নিশ্চিত করতেই হবে। গুমের বিচার সংক্রান্ত আইনের আলোচনায় বক্তারা নানান পর্যালোচনা তুলে ধরেন। বলেন, আইনটি এমনভাবে তৈরি করতে হবে যেন ন্যায় বিচার নিশ্চিত হয়। গুমের বিচার করতে তৈরি হচ্ছে আইন, এরই মধ্যে এর একটি খসড়া তৈরি হয়েছে। আইনটি চূড়ান্ত রূপ দিতে বিকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় গুমের শিকার ব্যক্তি, পরিবারের সদস্য, আইনজীবীরা যোগ দেন। বলেন, গুমের সংজ্ঞায়ন এবং অপরাধ সুনির্দিষ্ট করতে হবে। আয়নাগরগুলো হচ্ছে মানে আইডেন্টিফাই করার পরে আমরা দেখেছি অনেক এভিডেন্স কিন্তু নষ্ট করে ফেলা হচ্ছে। যে আমাকে ধরা হলো, এই কথাটা বলা হলো, আমি তার সাথে রাজি হয়ে গেলাম এবং তারা আমার বাড়িতে আমাকে ফেরত দিয়ে দিল, সবকিছু ঠিক আছে। ওই সময়টা আমি গুম হয়েছি কি হইনি এটা আমি বুঝতে চাই। এই ব্যক্তির স্বাধীনতা হরণ করার বিষয়টি অস্বীকার করে অথবা এই ব্যক্তির নিয়ন্ত্রণ বা অবস্থান গোপন রাখে, তাহলে এটা গুম হবে। তাহলে অস্বীকার করলে গুম হবে, স্বীকার করলে গুম হবে না। এটা তো এলিমেন্টস অফ ক্রাইম হলো না, তা হাসাহাসি হবে, সব স্টে হয়ে যাবে হাইকোর্টে। গুমের বিচারে জেলায় জেলায় আদালত স্থাপন না করে ন্যায় বিচারের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ আইনজীবীদের। মামলাগুলো তো সহজ হবে না, সেটা নর্মাল কেসের মতো না যে অনেকগুলো ট্রাইব্যুনাল বাড়াবেন, অনেকগুলো জাজ নামিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। খুব সাহসী ব্যক্তিদেরকে লাগবে যারা স্বতন্ত্রভাবে কাজ করতে পারেন। সংখ্যা কমানো উচিত। এটা যদি হয় সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড, এটা যদি আইসিটিতে পাঠানো হয়, তা আইসিটি তো ওখানে আবার একটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, তো আপনি ইনভেস্টিগেশন 2 বার করবেন। ফাইনটা আপনার মিনিমাম ফাইনটা কত এটা স্পেসিফাই করা হয় নাই। আই থিংক দ্য ফাইন টু বি ইম্পোজড শুড বি স্পেসিফাইড। সাক্ষীদের সুরক্ষায় প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন চিফ প্রসিকিউটর। এমন উইটনেস থাকবে আমাদের যাদেরকে বাংলাদেশেই রাখা সম্ভব হবে না, হয়তো তাদের দেশের বাইরে পাঠিয়ে তাদেরকে ওইখানে সেটেল করার প্রশ্ন আসবে। এই ব্যাপারে বিধান থাকতে হবে। গুম হওয়া ব্যক্তির মৃত্যু ঘটা, এই জায়গাটা বলতে আপনারা কি বুঝাতে চেয়েছেন আমরা বুঝতেছি না। কারণ কাউকে অ্যারেস্ট করলেন, করার পরে তার মৃত্যু হলো, সেটা কাস্টোডিয়াল ডেথের হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013-র মধ্যে চলে যাবে। এই জায়গাটা একটু ক্লারিফাই যদি করে দেন খুব ভালো হয়। গুমের মতো ভয়াবহ অপরাধের বিচার নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান আইন উপদেষ্টা। আমাদের সরকারের যত অগ্রাধিকার রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ, সেটার বিচার নিশ্চিত করা এবং এই ধরনের শাসক হওয়ার সম্ভাবনা যাদের থাকে বা চিন্তা যাদের থাকে তাদের জন্য কাজটা ডিফিকাল্ট করে দেওয়া। আমাদের পরবর্তী সরকার আমাদের সমস্ত সংস্কার ভুলে যাবে, এটা আমি কল্পনাও করতে চাই না। আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের হাতে যেহেতু সময় কম, তাই দ্রুত আইনটি তৈরি করে যেতে চান তারা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
5 আগস্ট রাজধানী চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় আগামী 25শে মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। মঙ্গলবার এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের আগে তদন্ত সংস্থা জমা দেওয়া প্রতিবেদন পর্যালোচনার জন্য 4 সপ্তাহ সময়ের আবেদন করেন প্রসিকিউশন। শুনানি শেষে 25শে মে অভিযোগপত্র জমা দেওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এর আগে এই মামলায় সকাল ইন্সপেক্টর আশরাদ হোসেন এবং কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইয়াজ হোসেন ও নাসিরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত রোববার এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে অভিযুক্ত করে চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, ভিডিও ফুটেজ দেখে যাদের সম্পৃক্ততা মিলছে তাদেরই অভিযুক্ত করা হয়েছে। চানখারপুলের স্পেসিফিক এই 6 জন বিপ্লবীকে হত্যা করার যে ঘটনা, সেটার ভিডিও চিত্রে শুধুমাত্র পুলিশ বাহিনীকেই সম্পৃক্ত পাওয়া গিয়েছে। সে কারণেই এই মামলাতে 8 জন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। তারা লোকাল আওয়ামী লীগ, যুবলীগ যারা সম্পৃক্ত ছিল তাদের ব্যাপারে তদন্ত অব্যাহত আছে এবং তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হবে। 2 নারী শিক্ষার্থীকে দেখে হাসাহাসি করেছিল এমন অভিযোগে এই ছুরিকাঘাতে হত্যা করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে। প্রশ্ন উঠেছে, শুধু হাসির কারণেই কি একজন মানুষকে এভাবে মেরে ফেলা যায়, নাকি অন্য কোনো রহস্য আছে এই হত্যার নেপথ্যে? তাছাড়া এই 2 নারী শিক্ষার্থী বা কারা? এদিকে পারভেজকে হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। পারভেজ হত্যা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাত এখান থেকেই। 19 এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন পারভেজ। হঠাৎই পাশের আরেকটি দোকানে 2 নারী শিক্ষার্থীকে দেখে হাসি ঠাট্টা করেন পারভেজ, এমন অভিযোগ ওই 2 নারীর। ডেকে আনা হয় তাদের বয়ফ্রেন্ডদের। এই ঘটনার জেরে ক্যাম্পাসের জুনিয়রদের সাথে কথা কাটাকাটি, এক পর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয় পারভেজকে। সেদিন ঠিক কী ঘটেছিল পারভেজের সাথে? সত্যিই কি তিনি ইফটিজিং করেছিলেন? সরেজমিনে এই ঘটনার 2 জন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছে যমুনার নিউজ টিম। উঠে এসেছে ঘটনার বিস্তারিত। এখানে যদি অন্য কেউ হতো তাহলে আমরা বিশ্বাস করতাম না ইফটিজিং করতে পারে, বাট পারভেজ ভাইয়ের ক্ষেত্রে এই কথাটা মানানসই না। তারপর দেখলাম যে ওই 3টা ছেলে একদম ফ্রেশার ভার্সিটির, ওরা 1 সপ্তাহ হয়েছে অ্যাডমিশন নিছে, তো ওরা তকরাতকরি করতেছে, ওরা এইভাবে থ্রেডও করতেছে যে একটা ফোন দিলে সব দেখবো যে আইসা তুলে নিয়ে যাবো, চিনো আমাদের এটা সেটা। এই ছেলেটার সাথে আগে কোনো শত্রুতা আসলে হওয়ারই কথা না। তারা 3 জনে কিন্তু ওই দাপটটা দেখাইছে তারা এখানে স্থানীয়, হ্যাঁ এখানে স্থানীয়, সেজন্য তারা এই যে বনানী করাইল বস্তি বা মহাখালীর ওখানে কিশোর গ্যাংদের নিয়ে তারা এই ঘটনাটা ঘটাইছে। শিক্ষার্থীরা জানায়, পারভেজকে ছুরিকাঘাত করার আগে ভুল বুঝাবুঝির বিষয়টি মীমাংসা করে দিয়েছিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। দুঃখ প্রকাশ করে সরি বলেছিল পারভেজ, তাতেও শেষ রক্ষা হয়নি। তারা প্রক্টো বিষয়ে বলেছিল যে এই স্টুডেন্ট আমাদেরকে দেখে হাসাহাসি করতেছিল। পরবর্তী পারভেজ যেটা বলেছিল, স্যার আমি আমার ফ্রেন্ডদের সার্কেলের মধ্যে আমরা সবসময় যেভাবে হাসাহাসি করি ওইভাবে হাসাহাসি করতেছিলাম। প্রক্টর অফিস থেকে যেটা করা হয়েছিল যে ঠিক আছে, যেহেতু ফিমেল স্টুডেন্ট তুমি তাদেরকে একটু সরি বলো। সে সিনিয়র স্টুডেন্ট, আর 3 জন স্টুডেন্ট যারা ছিল আমাদের প্রাইম এশিয়া তারা ছিল জুনিয়র স্টুডেন্ট, তাদের সামনেই তাদেরকে সরি বলছে সে। বিষয়টা এখানে মীমাংসা হয়ে গিয়েছে, আসলে সেটেলড হয়ে গিয়েছিল। তো অনুসন্ধানকালে জানা গেছে ওই 2 নারী শিক্ষার্থী বনানীর ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী। একজনের নাম ফাতেমা তাহসিন ঐশী, পড়েন BBA-তে। অন্যজন ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা। খোঁজ নিয়ে জানা যায় পারভেজ হত্যাকাণ্ডের পর থেকেই তারা ক্যাম্পাসে অনুপস্থিত, বন্ধ মোবাইল ফোনও। কোনো টেলিফোন ধরে না, টেলিফোন যায় না, টেলিফোন বিভিন্ন ধরনের করা হচ্ছে, কিন্তু তাদেরকে আপাতত এখনো ট্রেস করা যায় নাই, ক্যাম্পাসে অনুপস্থিত। ইতিমধ্যে পারভেজ হত্যায় জড়িত সন্দেহে ইউনিভার্সিটি অব স্কলার্স কর্তৃপক্ষ 2 নারী শিক্ষার্থীকেই সাময়িক বহিষ্কার করেছে। তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। যেহেতু বিষয়টা পুলিশের কাছে তদন্তাধীন, যতদিন পর্যন্ত তদন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত, সে শিল নট কাম, তারা আসবে না, ক্লাস নিবে না, কিছু করবে না, তাদেরকে কোনো ছাত্রত্ব থাকলো না আর কি। ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজ ঘেটে আরও কয়েকজনের নাম পরিচয় শনাক্ত করা হয়েছে। এর মধ্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাহাতির, নিয়াজ তুষার, LLB বিভাগের পিয়াস, BBA-এর মেহরাজ অন্যতম। এদের সাথে হামলায় যুক্ত হয় স্থানীয় কয়েকজন যুবক। জানা গেছে পিয়াস ঐশীর বয়ফ্রেন্ড। এরা সবাই একসাথে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করত।
পুলিশ বলছে পারভেজ হত্যার ঘটনায় 2 নারীর পরিচয় পাওয়া গেছে, জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মেয়ে দুটি স্কলারের মেয়ে, তাদের তো স্কলার থেকে তাদেরকে বাতিল করে দিয়েছে। আমরা চেষ্টা করবো যে যে জড়িত থাকুক না কেন, সে যে অ্যাঙ্গেলের লোক হোক না কেন, আমরা আইনের কাছে আনবো। এই হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাকিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পারভেজের সহপাঠী ও শিক্ষকরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 6 মাস বাড়ল সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই সময় মঞ্জুর করেন বিচারপতি ফাতেমা নাজিব আর বিচারপতি শিকদার মোহাম্মদ রাজির হাইকোর্ট বেঞ্চ। এদিকে আলোচিত মামলাটির শুনানিতে ডিবিতে থানার নথি পুড়ে যাওয়ার দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, যদিও পরে তা তিনি অস্বীকার করেন। তবে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রাহব জানান, মামলার কোনো নথি পড়েনি, পুরোনো মামলার ডকুমেন্টস ছড়িয়ে ছিটিয়ে থাকায় সেটা সংগ্রহ করতে সময় প্রয়োজন। প্রথমে গোয়েন্দা পুলিশ, পরে টানা 9 বছর ধরে র্যাবের হাতে ছিল সাগর রুনি হত্যা মামলার তদন্তভার। এই দীর্ঘ তদন্তে কোনো অগ্রগতি হয়নি। নিম্ন আদালতের প্রতিবেদন জমা দেওয়ার সময় পেছানো হয়েছে 113 বার। 5 আগস্ট পট পরিবর্তনের পর গত 30 সেপ্টেম্বর আলোচিত এই হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করে দেয় হাইকোর্ট, যেখানে 7টি সংস্থাকে যুক্ত করা হয়। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মোহাম্মদ রাজির হাইকোর্ট বেঞ্চে টাস্ক ফোর্সের তদন্তের অগ্রগতির উপর শুনানি হয়। রাষ্ট্রপক্ষের আবেদনে প্রতিবেদন জমা দিতে আরও 6 মাসের সময় দেন হাইকোর্ট। 22 অক্টোবর 2025 পরবর্তী আদেশের জন্য আদালতে আসবে। আমরা আশা করব এই সময়ের মধ্যে কিংবা তার আগেই যদি তদন্ত কমপ্লিট হয়ে যায়, তাহলে তদন্তকারী কর্মকর্তাগণ আদালতে তার তদন্ত রিপোর্ট দায়ের করবেন। শুনানিতে সময় চাওয়ার কারণ হিসেবে ডিবিতে থানার তদন্ত প্রতিবেদন পুড়ে যাওয়ার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী, যদিও পরে তা অস্বীকার করেন তিনি। আমি যেটা বলেছিলাম কোর্টে পুরানো বলতে বুঝিয়েছি আমি, নট পুরানো, এটা পুরাতন মামলা। এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে, কারণ এখন এই অনেক অফিসারকে জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, অনেকে হয়তো বা চাকরিতে নেই, এতে আছে, তো তাদের সাথে কথা বলতে হচ্ছে, তখনকার জিনিস বের করতে হচ্ছে, দেখতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে, সেই জন্য এটা সময়ের দরকার ছিল। 2012 সালের 11 সেপ্টেম্বর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন এই সাংবাদিক দম্পতি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত আইজিপি এবং সাবেক র্যাব মহাপরিচালক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। গত 10 এপ্রিল এই রেড অ্যালার্ট জারি করা হয়। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে রেড নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে দেশ থেকে ভারতে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির বিষয়টি আইনি পর্যালোচনায় রেখেছে ইন্টারপোল। তাদের বিরুদ্ধেও রেড অ্যালার্ট জারি হতে পারে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আদালতের নির্দেশনায় প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার অনুরোধের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো শাখা ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির আবেদন করে থাকে। বেনজির সহ 12 জনের বিরুদ্ধে আবেদন করা হয়েছিল। রাজনৈতিক দল এবং সরকারের সাথে আলোচনা করে স্বল্পতম সময়ে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বাধীন কমিশনের সাথে বৈঠক করে দলটি। পরে দলের সাধারণ সম্পাদক বলেন, বিগত সময়ে নির্বাচন কমিশন সরকারের সহযোগী সংগঠনের কাজ করেছে। এই কমিশনকে নির্বাচন পদ্ধতির উপর আস্থা ফেরাতে হবে। ইসির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে সংস্থাটিকে জবাবদিহিতার মধ্যে আনা দরকার বলেও মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আগামী নির্বাচনে কালো টাকার ব্যবহার, কারচুপি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দল। আমরা তাদেরকে যেটা বলেছি যে আপনার রাজনৈতিক দল এমনকি অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে পরামর্শ করে নিশ্চয় অচিরেই নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট একটা পথনকশা আপনারা ঘোষণা করবেন। আর নির্বাচনের সুনির্দিষ্ট সূচি বা শিডিউল তো নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। গত 9 বছরে রাজধানীবাসী মাত্র 31 দিন নির্মল বাতাসে নিঃশ্বাস নেয়ার সুযোগ পেয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে বাপা এবং ক্যাপস। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব ধরিত্রী দিবস 2025 বায়ু দূষণ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে যৌথ সংবাদ সম্মেলনে 8 দফা সুপারিশ করেন গবেষক এবং পরিবেশবাদীরা। বিশ্ব ধরিত্রী দিবস যখন আড়ম্বরে পালিত হচ্ছে, তখন সামনে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটির 2024 সালের রিপোর্ট, যেখানে বাংলাদেশ নিয়ে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। আপনার আমার প্রিয় শহর ঢাকা বায়ু দূষণে দ্বিতীয় অবস্থানে, আর দূষিত শহর হিসেবে অবস্থান তৃতীয়। ভাবা যায় গত 9 বছরে ঢাকার মানুষ নির্মল বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে মাত্র 31 দিন। এর মধ্যে 2024 সালে ভালো বায়ুমান ছিল মাত্র 2 দিন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের যৌথ সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এসব তথ্য। পরিসংখ্যান বলছে গত 9 বছরে 624 দিন মাঝারি, 878 দিন সংবেদনশীল, 853 দিন অস্বাস্থ্যকর, 635 দিন খুব অস্বাস্থ্যকর এবং 93 দিন দুর্যোগপূর্ণ বায়ু গ্রহণ করেছে রাজধানীবাসী। 9 বছরে 3114 দিনের মধ্যে ঢাকার মানুষ মাত্র 31 দিন নির্মল বায়ু বা ভালো বায়ুতে নিঃশ্বাস নিতে পেরেছে, যেটি খুবই দুঃখজনক। 2024 সালে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ বায়ুমানের দিন সংখ্যা ছিল 2 এবং 35। বায়ু দূষণ নিয়ন্ত্রণে মেয়াদ উত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, নির্মল বায়ু আইন প্রণয়ন সহ 8 দফা সুপারিশ করেছেন গবেষকরা। বায়ু দূষণকারী মেয়াদ উত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করে বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহনের ব্যবহার বৃদ্ধি করা, বায়ু দূষণকারী পোড়ানো ইটের বিকল্প ব্লক ইটের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, বর্জ্য পোড়ানো বন্ধ করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা। সমস্ত ইন্ডাস্ট্রির মালিকগুলো কারা, তাদের কারণে জ্বালানির যে পরিবর্তন করা, এটা অত্যন্ত কঠিন কাজ। যে আপনার নবায়নকৃত জ্বালানির প্রশ্নটা আমরা দীর্ঘদিন পর্যন্ত বলতেছি, এইটা করতে দিচ্ছেন না কেন? এটা কারা করতে দিচ্ছেন না? সৌর, বায়ু এবং জলবিদ্যুৎ ও বায়োগ্যাস প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং গবেষণার উপর জোর দেওয়া হয় সুপারিশনামায়। গ্রাউন্ডে চললে একরকম গ্রাউন্ড লেভেলে থাকে, কিন্তু এলিভেটেড লেভেলে যদি এটা যায় তাহলে এটার স্প্রেড আরও বেশি হয়। পাঠানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। যশোরের ভবদহ অঞ্চল ঘুরে দেখলেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। মতবিনিময়ে স্থানীয়রা দ্রুত জলাবদ্ধতা নিরসন সহ বিভিন্ন দাবি জানান, তুলে ধরেন বিগত সময়ে প্রকল্পের অনিয়মের বিষয়গুলি। এ সময় উপদেষ্টারা স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরুর আশ্বাস দেন। অনুষ্ঠানে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রাখার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশ বিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। যুগের পর যুগ ধরে এই অঞ্চলে বর্ষায় জলাবদ্ধতা নিত্যসঙ্গী। অথচ 4 দশকে জলাবদ্ধতা নিরসনের নামে প্রায় 650 কোটি টাকার প্রকল্পের কাজ হয়েছে, তবে বদলায়নি চিত্র। মঙ্গলবার ভবদহের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। তারা হলেন সৈয়দা রিজওয়ানা হাসান, ফারুকি আজম ও জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পানি সম্পদ উপদেষ্টা বলেন, পক্ষ বিপক্ষ সহ সবার মতামত নেওয়া হবে, তারপর বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। আমরা আজকে সকলে একসাথে আসার উদ্দেশ্য হচ্ছে সকলে সরেজমিনে দেখা, যাদের সাথে কথা বলতে পারি কথা বলে, জাতীয় নীতি নির্ধারণী মহলে যখন আমরা সবাই মিলে বসবো, আমরা যেন একটা জনগণের মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটা ঐক্যমতে পৌঁছাতে পারি। পরে মতবিনিময় সভায় যোগ দেন উপদেষ্টারা, অংশ নেয় স্থানীয়রা। তারা নদীখাল খনন সহ দ্রুত কাজ শুরুর দাবি জানান। ভবদহ প্রকল্প ঘিরে বিগত সময়ের অনিয়ম তদন্তেরও দাবি তুলে ধরেন এলাকাবাসী। টিআরএম নিয়ে একটি বিতর্ক আছে, জনগণের এখানে দুইটি গ্রুপের মতামত আছে মূলত। তো সেগুলোকে যদি জনগণের মতামতকে যাচাই বাছাই করে সেগুলোর প্রেক্ষিতে যদি এখানে কাজ করা হয় এবং যে টাকা বরাদ্দ হয়, কিভাবে কি লুটপাট হয়ে যায় আমরা কেউ জানি না। শুধু শুনি কি যে অমুক মন্ত্রীর ছেলে এত কোটি টাকা মেরে গেল, অমুক এমপি ছেলে এত কোটি টাকা মেরে গেল, এই শুনি। কিন্তু ভবদার মানুষের যে দুর্দশা, সে দুর্দশা রয়েই যায়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগার থেকে অনেক শীর্ষ সন্ত্রাসী জামিনে বের হয়েছে, তাদের কর্মকাণ্ড নজর রাখতে হবে। পুলিশ বাহিনীর উদ্দেশ্যেও দেন কড়া সতর্কবার্তা।
পোস্টিং কি বানিয়ে কোনো ওসি যেন ঘুষ না খায়, এটাও যেন আমি শুনতে চাই। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, যেহেতু থানা গেলে দেখবেন ওসি রুমটা খুব সুন্দর, কিন্তু এরপরে আর কারো থাকার কোনো উপায় নেই। বিভিন্ন থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনও উদ্ধার হয়নি, সেগুলো দ্রুত উদ্ধারে ব্যবস্থা নিতে হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুধু আমি বলছি যে এই ক্ষেত্রে এই ব্যাপার আপনি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে না, বরং সংস্কার কাজ চলছে। সরেজমিনে দেখা যায় স্মৃতিস্তম্ভের গাঁথুনির প্রত্যেকটি ইট খুলে ফেলা হচ্ছে। কিছুদিনের মধ্যেই সেখানে বসানো হবে নতুন ইট। একই সঙ্গে সামনের প্রাঙ্গণের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এই দফায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য ছড়ানো হচ্ছে তা নেহাতি গুজব বলছেন কর্মকর্তারা। বিস্তারিত সহকর্মী তাজনুর ইসলামের রিপোর্টে। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে হঠাৎ করেই ভেঙে ফেলা হচ্ছে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। হাতুড়ি আর ড্রিল মেশিনের উচ্চ শব্দ বেশ দূর থেকেই শোনা যাচ্ছে। খানিক কাছে এগুলোই দেখা যাচ্ছে স্মৃতিস্তম্ভের মূল গাঁথুনির প্রতিটি ইট খুলে ফেলা হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ আলোচনা চলছে বিষয়টি নিয়ে। বেশিরভাগ মানুষই তাতে অবাক হচ্ছেন, করছেন নানা নেতিবাচক মন্তব্য। ফেসবুকে এসব দেখে সরেজমিনে দেখতেও এসেছেন কেউ কেউ। যে আর্কিটেকচার করছে তারা বলতেছে এটার স্থায়িত্বকাল 100 বছর 150 বছর। আপনি তার অর্ধেকের আগের সময় আপনি এটা ভাঙে নষ্ট করেন না। আপনি কি করলেন, মানে আপডেট ভার্সন শব্দটা ব্যবহার করে না, এই ইটকে সরায় না নতুন ইট লাগা দেন। এটা কি আপডেট হইলো? স্মৃতিস্তম্ভে কর্মরত শ্রমিকরা জানালেন ৩-৪ দিন ধরে টানা পুরাতন ইট খোলার কাজ করছেন তারা। এটা শেষ হলে নতুন ইট প্রতিস্থাপনে সময় লাগবে আরও সপ্তাহখানেক। এই সংস্কার কাজ করছে গণপূর্ত বিভাগ। এটা তো ওই যে সিরামিক্সের ইট, এটা তো সাধারণ ইট না, সিরামিক্সের ইট এই জন্য অনেক শক্ত আর কি। এটা আমাদের কাছে ব্যাংবাল্লা, ঠিক আছে, তো ভাঙার পরে কাছে টাইস লাগাবো। কথা হয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে। তিনি জানান শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংস্কারের এই প্রকল্প 2 বছর আগের। এ দফায় স্মৃতিস্তম্ভের পাশে একটি নতুন ভবন করার পাশাপাশি উন্নত করা হবে পানি নিষ্কাশন ব্যবস্থা। মূল স্তম্ভের কোনো ক্ষতি করা বা নষ্ট করা হবে না, কোনো ডিজাইনও পরিবর্তন হবে না। শুধুমাত্র মূল স্তম্ভের যে ইটের যে গাঁথনিটা আছে সেটা ইটটা চেঞ্জ হয়ে নতুন, পুরাতন ইটটা রিমুভ হয়ে নতুন ইটটা বসবে। ড্রেনে যেন পানি যায় তাহলে এটা একটা স্লোপ মেনটেন করতে হবে। তাহলে স্লোপ মেনটেন করার জন্য প্লাজার মাঝখানটা কিছু উঁচু করতে হবে, উঁচু করে স্লোপ করে 4 সাইডে মিলাই দিতে হবে যেন পানিটা ড্রেনে চলে যায়। 1971 সালের 14 ডিসেম্বর আল বদর বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত হয় মিরপুরের এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর কলাবাগান এলাকায় নির্মাণাধীন ভবনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। নানান অভিযোগে এক ভবন মালিককে 1 লক্ষ টাকা জরিমানা করেছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে আরও কয়েকটি ভবনে অভিযান পরিচালনা করে সংস্থাটি। এ সময় এসব ভবনের অনুমোদনহীন বর্ধিত অংশ ভেঙে দেয়া হয়। সকালে রাজধানীর কলাবাগান এলাকার বিভিন্ন নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে নকশা বহির্ভূত কোনো ভবন তৈরি হয়েছে কিনা সেসব বিষয়ে খোঁজ নেন কর্মকর্তারা। এ সময় যেসব ভবনে অভিযান চালানো হয় তার বেশিরভাগ ভবনেই ধরা পড়ে অনিয়ম। রাজুকের অনুমোদন ও স্মারক নম্বর না দেখাতে পারা সহ নানা অভিযোগে একটি ভবন মালিককে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভেঙে দেয়া হয় ভবনটির নকশা বহির্ভূত অংশ। একই সাথে ভবনের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে মিটারও খুলে নেওয়া হয়। কোনো নোটিশে আমাদেরকে আগে দেয় নাই, কোনো নোটিশও আমরা পাই নাই। তারা হঠাৎ করেই আসে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল ব্যবস্থা করছে। ধারাবাহিকভাবে বেশ কয়েকটি ভবনে অভিযান চালায় রাজুক। অভিযান দেখে একটি নির্মাণাধীন ভবনের গেটে তালা ঝুলিয়ে পালিয়ে যায় সংশ্লিষ্টরা। এ সময় গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অনুমোদনহীন বর্ধিত অংশ ভেঙে দেয়া হয়। এসব ভবনে নির্মাণ কাজের কোনো নির্দেশনায় মানা হয়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন। প্রতিনিয়ত যে মোবাইল কোর্ট আমাদের পরিচালিত হচ্ছে, আমরা যে নির্মাণাধীন ভবনগুলোতে যাচ্ছি এটা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের লোক জেনে যাচ্ছে। আমরা হচ্ছে যে সবাই, সকল নাগরিক আমরা সুস্থভাবে ঢাকা শহরে বেড়ে উঠতে চাই, আর আমরা ঢাকাকে একটা বাসযোগ্য নগরীতে পরিণত করতে চাই। অবৈধ নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে এই অভিযান পুরো রাজধানী জুড়েই চলবে বলে এ সময় জানান রাজুক কর্তৃপক্ষ।
শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। পটুয়াখালীর বাউফলে দাওয়াত না দেয়ায় সালিশ বৈঠকে হামলা চালানোর অভিযোগ উঠেছে সাবেক যুবদল সভাপতি জসিম পঞ্চায়েতের বিরুদ্ধে। বিকেলে উপজেলার কালাইয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। হামলার অভিযোগে জসিমের বিরুদ্ধে থানায় এজাহার জমা দেয় ভুক্তভোগী। পরে রাতে অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে পুলিশ। পুলিশ জানায়, নিজেদের জমি সংক্রান্ত সমস্যা নিয়ে চাচা ভাতিজা মিলে মীমাংসার জন্য মফিজ মাতব্বরের সালিশে বসেন। এ সময় সেখানে অভিযুক্ত এবং তার সহযোগীরা হামলা করে। এর আগে সালিশ নিজে করার আগ্রহ প্রকাশ করেছিলেন অভিযুক্ত জসিম, আর তাতে রাজি না হওয়ার কারণে এই হামলা বলে অভিযোগ উঠেছে। এবারে জানাবো কিছু প্রবাসের খবর। মালয়েশিয়া থেকে 22 বাংলাদেশি সহ মোট 50 জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বাংলাদেশি ছাড়াও ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, চীন আর ভারতীয় নাগরিকদের ফেরত পাঠায় দেশটি। সোমবার দেশটির জহুর বারু রাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, আইন অনুযায়ী এসব অভিবাসীদের বিভিন্ন ধারায় সাজা হয়। সাজা ভোগের পর সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে পাঠানো হয়েছে তাদের। লেবাননে প্রবাসীদের উদ্যোগে আয়োজিত হয়েছে আব্দুল্লাহ ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2। রোববার প্রবাসীদের 8টি দলের অংশগ্রহণে শুরু হয় টুর্নামেন্ট আয়োজন করেন শফিকুর রহমান এবং সাইদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোরশেদ আলম, আর এটি সঞ্চালনা করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির উপদেষ্টা লিজা রহমান। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন লেবাননে বাংলাদেশ দূতাবাসের চেয়ার্স দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আনোয়ার হোসাইন। সার্বিক সহযোগিতায় ছিলেন রাসেল ভুঁইয়া, এমদাদুল হক হিমেল, সোহরাব হোসেন, মোহাম্মদ সোহেল এবং শফিকুল ইসলাম মাসুম। উদ্বোধনী ম্যাচে আনন্দ বয়েজ ক্লাব 37 রানে ইসবেল স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। খেলা দেখতে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন মাঠে। বিগত অনেকদিন যাবৎ লেবাননের যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো বিনোদন হয়নি বলে চলে লেবাননে। তার সুবাদে আমরা কিন্তু এই টুর্নামেন্ট আব্দুল্লাহ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করি। প্রবাসীর মাটিতে খেলাধুলা প্রবাসীদের মনোবল বৃদ্ধি করে এবং প্রবাসীদেরকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখে। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার। এর পাশাপাশি ছিল পান্তা ইলিশ সহ দেশীয় খাবার আর ঐতিহ্যবাহী পোশাকের সমাহার। বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগালের উদ্যোগে রাজধানী লিসবনের আলভিতো রিক্রিয়েশনাল পার্কে বৈশাখী মেলা আয়োজিত হয়। বিভিন্ন ধরনের হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক ও দেশীয় খাবারের সমাহার দেখা যায় মেলায়। শিশু কিশোরদের জন্য ঐতিহ্যবাহী সব খেলা ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এখানে আমরা অনেক বাঙালি আছি, তো সবাইকে একসাথে করার জন্য এই প্রোগ্রামগুলো আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা প্রায়ই করে থাকি। বাচ্চাদেরকে জানানোর জন্যই এই প্রোগ্রামগুলো করা, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে ওদের দেশের ঐতিহ্য, দেশের প্রতি ওদের ভালোবাসা। আমরা এই 4 জন আসলে সবসময় যে কোনো অনুষ্ঠানের দায়িত্ব পালন করার জন্য ব্যস্ত থাকি, তো চেষ্টা করি যাতে সবাইকে সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়া যায়। উৎসবমুখর পরিবেশে সুইজারল্যান্ডের জেনেভায় পালিত হয় বৈশাখী উৎসব। বাংলাদেশ কনসুলেট অফিসের উদ্যোগে এ আয়োজন সকল বয়সের প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। অতিথিদের নববর্ষের শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরেফুল ইসলাম। পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের দেশীয় খাবার। দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বন্ধু মহলের আয়োজনে হয় বৈশাখী অনুষ্ঠান। বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এখানে এসে বাংলাদেশের সবাইকে পাইছি, অনেক এনজয় করছি আমরা। অনেক ভালো লাগছে, তাও যে যারা আমি চিনি ওদেরকে অনেক দিন পর দেখা হইতেছে। এই যে একটা মিলন মেলা, এখানে যে শত হাজার মানুষের সমাগম, সব দেখে আমার দিলটা, আমার বুক অনেকখানি ভরে গেছে সত্যিকার অর্থে। আমরা কয়েকজন ফ্রেন্ডস মিলে খুবই ছোট পরিসরে আয়োজনটা করেছিলাম। তো আয়োজনে বাহারি রকমের পিঠা ছিল। যুক্তরাষ্ট্রে পহেলা বৈশাখ এবং ঈদ পুনর্মিলনীর আয়োজন করে চট্টগ্রাম সমিতি। প্রবাসীদের ভিড়ে ছিল না তিল ধারণার ঠাঁই। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ভারতের জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পর্যটক সহ অন্তত 26 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পর্যটক। মঙ্গলবার পেহেলগামের বাইসারন এলাকায় এই হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে একদল বন্দুকধারী হঠাৎ হামলা করে। পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে তারা। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দিক বিদিক ছুটতে থাকেন পর্যটকেরা। এই ঘটনার পরপরই সেখানে সেনা অভিযান শুরু করে সামরিক বাহিনী। চালানো হয় তল্লাশি। পুরো এলাকায় জারি করা হয় সতর্কতা। পাহাড়ি এলাকা হয় সামরিক হেলিকপ্টার নিয়ে চলে উদ্ধার কার্য।
কার্যক্রম। এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর সাথে বৈঠক করতে শ্রীনগর রওনা হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি সামাল দিতে পুরো রাজ্য জুড়ে শুরু হয়েছে সন্ত্রাস বিরোধী অভিযান। আমরা ওখানে ঘুরতে গিয়েছিলাম, যখন ফিরে আসব তখন এ হামলা হয়। আমাদের ঠিক 20 ফিট দূরে গুলি চলছিল। শুধু শুনতে পেয়েছিলাম গুলি চলছে, মানুষ পিছন থেকে ধাক্কা দিচ্ছিল, পিছনে তাকানোর সুযোগই ছিল না। ওখানে প্রায় 4 থেকে 5 হাজার মানুষ ছিল। 2 দিনের সফরে সৌদি আরবে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার জেদ্দায় পৌঁছান তিনি। সৌদি আকাশসীমায় প্রবেশের সাথে সাথে মোদীকে বহনকারী বিমানটিকে মহড়া দিয়ে নিয়ে যায় সৌদি বিমান বাহিনীর একাধিক ফাইটার জেট। অবতরণের পর নরেন্দ্র মোদীকে স্বাগত জানান সৌদি কূটনীতিক এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। কূটনৈতিক, জ্বালানি এবং বাণিজ্য সহ নানান ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এই ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর। বুধবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকের কথা রয়েছে মোদীর। এই ছিল আমাদের এখনকার যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সঙ্গে।